তারপরে আমি যখন পিএফ এবং গ্র্যাচুইটির টাকা পেয়ে গেলাম মার্চ মাসের 6 তারিখে সম্ভবত, আমি মার্চ মাসের 8 তারিখ থেকে কমপ্লেন করতে শুরু করেছি ডাইরেক্টলি যে আমার ওই চুরি সংক্রান্ত ব্যাপারে। ফুটেজ আছে আমার কাছে, ভয়েস রেকর্ডিং আছে। এগুলো ভয়েস রেকর্ডিংয়ের কথা তারা জানতো না, তারা হয়তো ভাবতেও পারেনি। পরবর্তীকালে আমি অনেক দিয়েছি আমার ফেসবুকে, শুনেছে, তোলপাড় পড়ে গেছে আমি জানি, তো এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি। হ্যাঁ, আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একটা লেখা, আমি একটা ছবি দিয়েছিলাম সঙ্গে, লেখার সঙ্গে, সেটা উনি আমাকে যে ভীতি প্রদর্শন করেছিল ব্যাংকের হয়ে। আমাদের সেক্রেটারি কাজ করে ম্যানেজমেন্টের, খুব মজার মজার ঘটনা ঘটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, সবচেয়ে নাম করা ব্যাংক, 1 নম্বর ব্যাংক ভারতে। তো সেই যে ফোন করেছিলেন পিপিজি, তাকে সমস্ত ঘটনা বলেছিলাম। উনি জিজ্ঞাসা হয়েছিলেন আপনি অত্যাচারের কথা লিখেছেন। আমি শুধু অত্যাচারের কথাই লিখেছিলাম, টাকা পেমেন্ট পেতে দেরি হচ্ছে থেকে শুরু করে, কারণটা লিখিনি। তখন কারণ বললাম একে একে, শর্টে বলতেও আমি ভয় পাচ্ছি, আমার তো গলা কাঁপছিল। ওই রেকর্ডিংটাও আছে, ওটা শুনলেই বোঝা যাবে যে গলা কাঁপছিল। আমি অনেক টাইম নিয়েছি ইজি হতে, ফ্রি হতে। তারপরে পুরো ঘটনা এটাই বলেছি, ঠিকঠাকই বলেছি, অনেক কিছু হয়তো বাদ গেছে, কিন্তু যা বলেছি তাতে যথেষ্টই বলেছি এবং প্রত্যেকটা কথা ঠিক। আমি যা বলবো তার প্রত্যেকটা কথা ঠিক বলবো এবং প্রত্যেকটার প্রমাণ আছে, প্রমাণ দেব। সেদিন উনি সমস্ত ঘটনা শুনে লাস্টে বলেছেন যে আমি কি এই কমপ্লেনে স্টিক থাকবো। আমি আবার ভয় পেয়ে গেলাম, বুঝতে পারছি তো ব্যাংক চায় না যে আমি এই কমপ্লেনটা ধরে রাখি একজন চিফ ম্যানেজারের এগেনস্টে। এখানে আবার পদমর্যাদা অনুযায়ী ট্রিটমেন্ট হয়, সবার জন্য একই ধরনের নিয়ম নীতি আছে, হয়তো লিখিত অবস্থায় হয়তো বলছি, কারণ সেটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমি কর্মচারী হিসেবে তার কি, সেটা নিয়ে কি বলবো। আছে লিখিত নিয়ম, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রচণ্ড বৈষম্য আছে অফিসার আর ক্লেরিক্যাল স্টাফদের মধ্যে, তো প্রচণ্ড। আমি যা বলছি এটা মালদার, আমার অভিজ্ঞতার ভিত্তিতে। আলাদা আলাদা জায়গায় কিন্তু হয়তো আলাদা আলাদা দৃশ্য দেখা যাবে, সেটার নিয়ে আমি বলতে পারবো না। মালদার কথা বলছি, মালদা ডিস্ট্রিক্ট। প্রভু ভৃত্যের মতো সম্পর্ক, সাহেব কালচার। যখনই অফিসারের সাহেব স্ট্যাম্প পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের ব্যবহার ক্লেরিক্যাল স্টাফ মেসেঞ্জারদের সঙ্গে একদম পাল্টে যায় এবং কখনোই তারা ফ্রেন্ডলি না। মোটামুটি 100%, কিছু ব্যতিক্রম তো আছেই, সব জায়গাতেই থাকবে, সেটা সাইডে সরিয়ে রেখে আমি বলছি। সাধারণত আমি যা দেখেছি আমার 34 বছর 10 মাসের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি। তো আমি 7টা কমপ্লেন টোটাল করলাম পরপর, আর কোনো উত্তর দেয়নি। আমি স্টিক থাকবো। আচ্ছা, আমাকে যে 14-20 ফেব্রুয়ারি যে প্রথম কন্ট্যাক্ট করেছিল পিপিজি এলআইসি থেকে, তার দিন সাথে পর আরেকজন কেউ একটা ফোন করেছিল উচ্চ পদের কেউ, যে আমি এই কমপ্লেনটাতে স্টিক থাকবো কিনা সেটা জিজ্ঞাসা করে। সেদিন আমি মোটামুটি বোল্ডলি বলেছি হ্যাঁ এটা ঘটেছে এবং আমাকে চাকরি ছাড়তে হয়েছে, অবশ্যই স্টিক থাকবো। উনি বলেছেন তাহলে আপনার যা তথ্য প্রমাণ যা আপনি দেবেন আর কি, সেগুলো নিয়ে রেডি থাকবেন। কিন্তু ওইটাই আমাকে লাস্ট যোগাযোগ করেছে স্টেট ব্যাংক, আর কখনো কোনো উত্তর দেয়নি, কোনো যোগাযোগ করেনি। খালি আমার কমপ্লেনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের থেকে 4বার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, প্রাইম মিনিস্টার্স অফিস থেকে শুরু করে, ওটাও বলবো পরপর, সেগুলোর উত্তরে সব মিথ্যা রিপোর্টের মাধ্যমে আমার কেস একদিনে ক্লোজ হয়ে যাচ্ছে। কোনো মেরিট নাই বলে, মেরিট নাই, অথচ ন্যাশনাল হিউম্যান রাইটস আমার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে, যা করার কথা না। প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, তারপর স্টেট লেভেলে, কিন্তু আমার মেরিট ছিল ওই সেন্ট্রালি আর কি, ন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে গেছে। তো সেটা তো বললাম, তার উত্তরে স্যাটিসফ্যাক্টরি ছিল না এবং আমি বারবার যোগাযোগ করা সত্ত্বেও আর কোনো স্টেপ নেয়নি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চুপ করে থেকেছিল। আমি এমনকি ফোন করেও একদিন অনেক জায়গায়, যতগুলো নাম্বার পেয়েছি, ফোন করে এনকোয়ারি করেছিলাম, কিন্তু তারা বলেছিল যে এখনও পেন্ডিং আছে, আসবে যখন, তার আগে কিছু জানা যাবে না। কেস উঠবে কমিশনের সামনে, তারপরে জানা যাবে। হ্যাঁ, কমিশনের কথা একবার বলে দিই। সব শেষে আমি পুরো সিরিয়ালি যতগুলো কমপ্লেন করেছি সেগুলো বলবো। তারপরে আবার যখন আমার সব জায়গায় শেষ হয়ে গেল, আমি আবার নতুন করে হিউম্যান রাইটস কমিশনে করেছিলাম যে আমার এই কেসটা পেন্ডিং আছে, আমার তো সলভ হলো না,
আবার কেসটা উঠেছে, আবার নতুনভাবে রেজিস্ট্রেশন হয়েছে এবং আবার চিঠি দিয়েছিল স্টেট ব্যাংকে এবং আবার একই যথারীতি একই উত্তর। এবং এই উত্তরটা যেহেতু কোর্টে কেস আছে পেন্ডিং, সেই জন্য এটা নিয়ে স্টেট ব্যাংক কিছু বলবে না বলে এইটুকুই বক্তব্য দিল। এটা ভালো তাদের পক্ষে পয়েন্টটা, কিন্তু আমি কিন্তু এই সময় এই দ্বিতীয়বার নতুন চেয়ারম্যানকে যে 3বার কমপ্লেন করেছি, তারপরে যোগাযোগ করেছিল, তার মধ্যে লিখেছিলাম যে আমার কোর্টে কেস পেন্ডিং আছে, আমি তো কেস চালাতে পারবো না, আমার তো টাকা পয়সা নাই, আর অনির্দিষ্টকাল কারণ সম্ভব না, সেটা কেন আমি বলবো। এই কেসটা ড্রপ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, কিন্তু ইনভেস্টিগেশন করে আপনি যথাযথ ব্যবস্থা নিয়ে এগুলো সব ক্লোজ করে দিন। কিন্তু ঘটনা তো জানেই যে ব্যাংক অন্যায় করেছে, আর অনেকে বলেছে, অনেকে ব্যাংকেরই যারা বলেছে সেগুলি আমি শোনাবো। ব্যাংক অন্যায় করেছে, আমার উপর ভীষণ মানে আনজাস্টিস আর কি, অন্যায় করেছে এবং আমার চাকরি ছাড়তে বাধ্য করেছে। এটা খুবই অন্যায়, প্যাথেটিক, ভাবা যায় না। সাতবারে স্টেট ব্যাংক কোনো কমপ্লেন না, জবাব না দেওয়াতে ওখানে আমি মোটামুটি চতুর্থ বা পঞ্চম থেকে লিখতে শুরু করেছি। আমি কিন্তু কোনো মনে হচ্ছে যে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না, সেক্ষেত্রে আমাকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে এবং আমাকে এগুলো প্রকাশ্য করে দিতে হবে। যদিও এমনিতে